কিছু গল্প আছে না, যেগুলো শুধু ভয় দেখায় না, বরং একটা চিরন্তন চক্রের মধ্যে আমাদের আটকে ফেলে। আজ আমরা ঠিক এমনই একটা লোককথা আর তার ভয়াবহতাকে ব্যবচ্ছেদ করব। চলুন দেখি কিভাবে ধাপে ধাপে ভয়ের একটা নিখুঁত জাল বোনা হয়। গল্পের শুরুটাই দেখুন, অমাবস্যার শেষ ডাকে। মানে প্রথম লাইনটাই যেন গায়ে কাটা দিয়ে ওঠে। এক ছটকা একটা হিমশীতল পরিবেশ তৈরি করে দিল। আর এখানেই কিন্তু গল্পের মূল বিষয়, মানে অমাবস্যার ব্যাপারটা সামনে চলে এলো। বলা যেতে পারে এখান থেকেই সেই ভয়ঙ্কর চক্রটা ঘুরতে শুরু করল। তো গল্পের মঞ্চটা কোথায়? কুলতলি গ্রাম। আসুন এবার একটু দেখি গল্পকার শুরু থেকেই কিভাবে একটা আইসোলেটেড, মানে বিচ্ছিন্ন আর আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন। একবার এই উপাদানগুলো ভাবুন তো। নদীর ধারে একটা প্রত্যন্ত গ্রাম, চারপাশে ঘন জঙ্গল, কাঁচা এবড়োখেবড়ো রাস্তা। মানে বুঝতেই পারছেন, এই সবকিছু মিলে চরিত্রগুলোকে আধুনিক দুনিয়া থেকে একদম আলাদা করে দিচ্ছে। আর এই সবকিছুর একেবারে কেন্দ্রে কি আছে? একটা প্রাচীন শ্মশান। আর গ্রামের মূল কুসংস্কারটা হলো অমাবস্যার রাতে নাকি এই শ্মশান জেগে ওঠে। ভয়ের জন্য কি নিখুঁত একটা সেটআপ, তাই না? আচ্ছা, যে কোনো ভালো ভূতের গল্পের জন্য তো একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব দরকার, তাই না? এখানেও ঠিক তাই আছে। গল্পে একজন অবিশ্বাসী চরিত্রকে আনা হয়েছে, মানে এমন একজন যে এই সব স্থানীয় বিশ্বাস কুসংস্কারকে একদমই পাত্তা দেয় না। আর ঠিক এই জিনিসটাই কিন্তু তাকে নিয়তির সাথে একটা সংঘর্ষের দিকে ঠেলে দেয়। এই দেখুন, দুটো সম্পূর্ণ আলাদা পৃথিবীর ধাক্কা। একদিকে গ্রামের প্রবীণদের সেই পুরনো লোককথা, আজ রাতটা সাবধানে থাকিস, শ্মশানের দিকে যাস না। আর অন্যদিকে রুদ্রের আধুনিক মানসিকতা, আমি এসব মানি না। মানে একদম ক্লাসিক একটা সেটআপ, তাই না? প্রাচীন কুসংস্কার বনাম আধুনিক অবিশ্বাস। আর গল্পটার শুরুতেই আমাদের মনে একটা প্রশ্ন ঢুকিয়ে দেয়, শেষ পর্যন্ত জিতবে কে? কোনটা সত্যি প্রমাণ হবে? এরপর গল্পটা এগোয়, রাত বাড়তে থাকে আর গল্পের গতিও যেন পাল্লা দিয়ে বাড়তে থাকে। এখানে গল্পকার খুব দারুণ একটা কাজ করেছেন। তিনি আমাদের সমস্ত ইন্দ্রিয়কে কাজে লাগিয়েছেন সাসপেন্সটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যা আমাদের অস্বস্তিতে ফেলতে বাধ্য। আর তারপর ঠিক মধ্যরাত। গল্পের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এটাই সেই মুহূর্ত যখন অতিপ্রাকৃতিক শক্তি যেন সবকিছুর কন্ট্রোল নিয়ে নেয়। যা কিছু স্বাভাবিক ছিল তার সব এখানেই শেষ। পরিবেশটা একবার কল্পনা করুন তো। আকাশটা একদম মিশকালো, বাতাস থমথমে। গল্পকার যেন ইচ্ছে করে সমস্ত স্বাভাবিক জিনিস, যেমন ধরুন চাঁদের আলো বা সামান্য বাতাসের শব্দ, সবকিছুকে সরিয়ে দিয়েছেন। কেন? যাতে এর পরে যে ভয়াবহতাটা আসবে সেটা আরও তীব্র, আরও জোরালো মনে হয়। আর ঠিক তখনই প্রথম সরাসরি অতিপ্রাকৃত ঘটনাটা ঘটে। কেউ একজন নাম ধরে ডাকে, রুদ্র। এই যে পার্সোনাল টাচ, নাম ধরে ডাকা, এটাই কিন্তু নায়কের আত্মবিশ্বাসের বর্মটাকে ভাঙতে শুরু করে। আর এরপর যা হয় তা আরও ভয়ঙ্কর। রুদ্রের নিজের শরীরের ওপর আর কোনো নিয়ন্ত্রণ নেই। ওর পা দুটো যেন নিজে থেকেই হাঁটতে শুরু করেছে। ও থামাতে পারছে না। ভাবুন একবার, রুদ্র এখানে আর কোনো সক্রিয় চরিত্র নয়। তাকে যেন কেউ শারীরিকভাবে টেনে নিয়ে যাচ্ছে তার নিয়তির দিকে। তো রুদ্র এখন শ্মশানের দিকে এগোচ্ছে। চলুন আমরাও ওর সাথে শ্মশানের গভীরে প্রবেশ করি, যেখানে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যটা অপেক্ষা করছে। এখন প্রশ্নটা হলো, ওই যে নিজে থেকে জ্বলে ওঠা চিতাটা, ওর পাশে আসলে কি হচ্ছিল? এই প্রশ্নটাই কিন্তু আমাদের মধ্যে একটা কৌতূহল তৈরি করে, ভাবতে বাধ্য করে যে এমন কি ভয়ানক ঘটনা ঘটতে চলেছে যার জন্য এরকম একটা অতিপ্রাকৃত পরিবেশ দরকার পড়ল। আর তখন একটা অদ্ভুত মন্ত্র শোনা যায়, আর একজন, আর একজন। এই মন্ত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু ভয় দেখানোর জন্য নয়, এর পেছনে একটা পরিষ্কার উদ্দেশ্য আছে, একটা অশুভ লক্ষ্য। বোঝা যাচ্ছে ওদের কিছু একটা চাই, আরও একজন। এখানেই গল্পটা আমাদের কাছে অভিশাপের মেকানিক্সটা পরিষ্কার করে। এই যে আত্মারা, এরা শুধু খারাপ নয়, এরা আসলে মরিয়া। প্রতি অমাবস্যায় তাদের মুক্তির পথে এক ধাপ এগোতে একটা নতুন আত্মার প্রয়োজন হয়। এই ভয়ঙ্কর আচারের পেছনের কেন বা কারণটা হলো এটাই। আর ঠিক তখনই সাদা শাড়ি পরা একটি মেয়ের আবির্ভাব হয়। একদম ক্লাসিক একটা ভৌতিক দৃশ্য, তাই না? কিন্তু না, ও আক্রমণ করতে আসেনি। ও এসেছে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা বলতে। মেয়েটি যা বলে তা হাড় হিম করে দেওয়ার মতো। তোমাকে বেছে নেওয়া হয়েছিল এখানে আসারও আগে। ভাবুন একবার, এটাই তো আসল ভয়। পছন্দের কোনো সুযোগই নেই। রুদ্রের অবিশ্বাস, ওর আধুনিকতা, কোনো কিছুরই কোনো দাম ছিল না। কারণ ওর ভাগ্য তো গ্রামে পা রাখার আগেই ঠিক হয়ে গিয়েছিল। আচ্ছা, তাহলে কি রুদ্রের মৃত্যুতেই গল্পটা শেষ? না, এখানেই গল্পের আসল টুইস্ট। আসল ভয়টা রুদ্রের মৃত্যুতে নয়,
আসল ভয়টা হলো এটা বুঝতে পারা যে এই গল্পের কোনো শেষ নেই। পরের দিন সকালে কি দেখা যায়? গ্রামের লোকেরা শ্মশানে এক নতুন ছাইয়ের গাদা দেখতে পায়, একটা বেনামি ছাইয়ের স্তূপ, মানে রাতের ঘটনার একটা শীতল নিরাবেগ প্রমাণ। এ চক্রটা যেন কোনো কিছুই যায় আসে না। এই যে কুলতলির চিরন্তন চক্রটা, এটা একবার দেখুন। অমাবস্যার আগে গ্রামে নতুন একজন অবিশ্বাসী আসে, মাঝরাতে শ্মশান তার নাম ধরে ডাকে। পরের দিন সকালে নতুন ছাই পাওয়া যায়, আর পরের অমাবস্যায় আবার একই জিনিস শুরু হয়। মানে এটা শুধু রুদ্রর গল্প নয়, এটা একটা অশেষ পুনরাবৃত্ত ফাঁদের গল্প। এই চক্র চলতেই থাকে, চলতেই থাকে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্যই। যদি অন্ধকার কখনো নাম ধরে ডাকে, তাহলে কি সাড়া দেওয়া উচিত? গল্পটা এই চিলিং প্রশ্নটা আমাদের দিকেই ছুড়ে দিয়ে শেষ হয়, আর রেখে যায় একটা দীর্ঘস্থায়ী অস্বস্তির অনুভূতি।